জনাব রেজাউল করিম, একই বিষয়ে আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই। আমরা যখন দেখলাম যে বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের প্রসঙ্গ আনলেন, তখন রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তাপ তৈরি হলো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি 12টি নির্বাচন হয়েছে, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনাটা কিন্তু বেশ পুরনো। সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির এমন বক্তব্য তো আসলে নিশ্চয়ই স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ধরে নেওয়া যায়, কি বলবেন? আপনি যদি 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করেন আর কি, যে 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হয়। এরপরে গত 2-3 মাস আগে হাইকোর্টের একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা হয় আর কি। তো আপনার এই যে সামনের নির্বাচনকে আমরা এক্সপেক্ট করতেছি আর কি, এই নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেই কারণে আপনার একটি অন্তর্বর্তীকালীন সরকার বা একটি নিরপেক্ষ সরকার লাগবে। এখন বিএনপি মহাসচিব যে কথাটি বলেছেন, ওনার কথা সুস্পষ্ট যে কোনো কোনো ক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, এবং নিরপেক্ষতা যদি না থাকে তাহলে ভবিষ্যতে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তো এটা খুবই যুক্তিসঙ্গত কথা। এটাকে আমরা বিএনপির পক্ষ থেকে শুনেছি যে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এইবারই প্রথম কিন্তু আমরা অভিযোগ শুনলাম। না, সমর্থন তো আপনার মির্জা ফখরুল সাহেব বা বিএনপি এখনো প্রত্যাহার করেননি। যে আজকেও জনাব তারেক রহমান সাহেব একটি বক্তব্যে বলেছেন যে সংস্কার এবং নির্বাচন দুইটাই গুরুত্বপূর্ণ, এবং এই যে আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব, এই বিপ্লবের দুটো লক্ষ্য ছিল, একটা হচ্ছে গণতন্ত্রায়ন এবং সুশাসন। তো গণতন্ত্রায়ন তো আপনার নির্বাচন ছাড়া হবে না। আর একটা জিনিস আপনি খেয়াল করেন যে আমরা প্রায় 6 মাসের কাছাকাছি চলে আসছি। আগামী 8ই ফেব্রুয়ারি আমাদের 6 মাস পূর্ণ হবে। আপনার ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট পেশ করার কথা তারা নিজেরা বলেছিল, কোনো রাজনৈতিক দল কিন্তু তাদেরকে চাপাই দেয় নাই। সেটা জানুয়ারির 20 তারিখের মধ্যে হবে, এখন সেটা ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত টেনে নেওয়া হয়েছে। এখন আর দেখা গেল যে আমরা এরকম কালক্ষেপণ করে যদি আমরা একটা অশ্বডিম্ব প্রসব করি, তাহলে সেটা তো ঠিক হবে না। আপনার নির্বাচন ছাড়া আপনার একটা অগণতান্ত্রিক সরকার কতদিন থাকবে? আপনার এই 16 বছর যে আপনার যে গণতান্ত্রিক আন্দোলন হলো, এই গণতান্ত্রিক আন্দোলন তো ছিল যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যারা জনগণের মৌলিক অধিকার এবং জনগণের অধিকারকে নিশ্চিত করবে। এবং কিন্তু রেজাল্ট করে এখানেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে যে বিএনপির আসলে পুরো ফোকাসটা শুধু নির্বাচন কেন্দ্রিক। তারা ভুলে যাচ্ছে যে এই সরকার আসলে কোনো নির্বাচনের মধ্য দিয়ে আসেনি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, যেখানে নির্বাচনের সাথে সাথে সরকারের লক্ষ্য ছিল আসলে সংস্কার এবং বিচার। ফ্যান্টাস্টিক। এবং এটা তো তারেক রহমান সাহেব আজকেও বললেন যে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি। তাদের যে অভিযোগ, এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক। আমি মনে করি, যেটা আমি স্নিগ্ধা আপার সঙ্গে অ্যাড করতে চাই, যে আপনার এর আগেও আমরা কিংস পার্টির একটা সম্ভাবনা দেখেছিলাম যে আপনার যে সরকারের ছত্রছায়ায় একটি দলকে প্রতিষ্ঠা করা। বিরোধটা মূলত সেই জায়গায়, আপনার ছাত্ররা তারা রাজনৈতিক দল করুক, তাদের এজেন্ডা জনগণের কাছে পেশ করুক, এটি নিয়ে কারো কোনো আপত্তি নেই। এবং জনগণ যদি তাদেরকে গ্রহণ করে এবং নির্বাচনের মাধ্যমে যদি তারা যদি ক্ষমতায় আসে, তাতে কারো কোনো আপত্তি নেই, কারণ এটার জন্যই জুলাই বিপ্লব। আর আমাদেরকে মনে রাখতে হবে যে জুলাই বিপ্লব শুধু জুলাই মাসেই সংগঠিত হয় না, দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতাই ছিল আপনার এই জুলাই বিপ্লব। এবং এই গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সহ, জামাত ইসলামী সহ এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়েছেন, তাদের অনেক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন, এবং সেই গুমের বিরুদ্ধেও তো একটা কমিশন হয়েছে। আপনি দেখেন এতগুলো কমিশন হলো, আপনার একটা মানে কনস্ট্রাকটিভ রিপোর্ট আমরা মানে একটা কমিশনেরও পেলাম না আজকে পর্যন্ত। তো এটা তো আসলে আপনার অ্যালার্মিং। আপনি কি আপনার কাজ করতেছেন নাকি আপনি সময় ক্ষেপণ করতেছেন, এটা তো একটা বোঝার বিষয়। সেখানেও আসলে গণ অভ্যুত্থানের নেতারা, মানে নেতৃত্ব দেওয়া নেতারা বলছে যে যেই আওয়ামী লীগ এত অপকর্মে লিপ্ত হলো, যে আওয়ামী লীগ এত দুঃশাসন চালালো বিগত 15 বছর, সেই আওয়ামী লীগের প্রতি বিএনপির অবস্থান নমনীয়। এটা তো আপনার উদরপিণ্ডি ভুদর গাড়ে চাপানোর মতো। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনার বিশেষ করে 2014, 2018 বা 2024-এর যেসব ইলেকশনে যারা আপনার জনগণের ভোটাধিকার হরণ করলো, যারা দেশে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করলো, আজকে সরকারের তরফ থেকে কোনো সুনির্দিষ্ট মামলা করা হয়েছে কিনা,
আপনার এইসব আপনার এই যে আওয়ামী লীগ সরকারের যে এই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক এবং রাষ্ট্রদ্রোহী এই কার্যকলাপের বিরুদ্ধে আপনার এই এখন তো বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি কিভাবে করবে? বিএনপির তো এটা করার সুযোগ নাই, করতে হবে সরকারকে। এবং শুধু সেটা না, আপনি দেখেন যে আপনার ব্যাংকিং সেক্টরে লুটপাট হয়েছে, আপনার জুডিশিয়ারিতে আপনার যে ধরনের ঝামেলা হয়েছে, আপনার এই যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো কিন্তু দৃশ্যমান না, বললেই বলা হয় যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি আপনার এই যে ধরেন ফর এক্সাম্পল ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব নিলেন। তো আপনার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে কি জুডিশিয়ারি সংস্কার করা যায় না? জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠন করার জন্য কি আপনার এত সময় লাগতো? আপনার আজকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, আজকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, আজকে শিক্ষকরা আন্দোলন করতেছে, এগুলো তো সরকারের দায়িত্ব। এবং সরকার, হ্যাঁ, তারা যাদের অভিজ্ঞতার অভাব রয়েছে সেই ক্ষেত্রে তারা যারা অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়েছে, তাদের পরামর্শ নিতে পারে, তাদের সহযোগিতা নিতে পারে। আপনি তাদেরকে প্রতিপক্ষ বানান কেন? আজকে তো এই গণতান্ত্রিক দলগুলোই তো আপনার তারা নির্বাচনে যাবে এবং জনগণ হয়তো তাদেরকে তাদের ম্যান্ডেট দেবে। আপনি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলছিলেন, আরো কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বলছিলেন, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেমনটি বলেছে যে সরকারের কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো হস্তক্ষেপ করে থাকে, সে বিষয়ে আলোচনায় ফিরতে চাই।